আমরা এই মুহূর্তেই ক্লাস শুরু করছি। আজকে আমাদের হলিক্রস ব্যাচের 10ম শ্রেণীর শিক্ষার্থীদের যে নিয়মিত ক্লাস হওয়ার কথা সেই ক্লাসটিরই আজকে অনলাইন ক্লাস হচ্ছে, অফলাইনে ক্লাস না হওয়ার কারণে। আমরা গত ক্লাসে তোমাদেরকে কোন একটি যৌগ অ্যারোমেটিক হওয়ার শর্ত কি কি এই পড়াটা পড়াতে গিয়েই আমরা থেমে গিয়েছিলাম, আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গিয়েছিল অফলাইনে। ওকে, দেখো আমরা জানি কোন একটি যৌগ অ্যারোমেটিক হওয়ার শর্ত হচ্ছে 4টা, কমপক্ষে 4টা শর্ত তাকে মানতে হবে। কোন যৌগ চাক্রিক হতে হবে, পাই ইলেকট্রন থাকতে হবে, হাকেল সংখ্যা থাকতে হবে, সঞ্চারণশীল হতে হবে। যদি কোনো যৌগে এই 4টি শর্ত মানে, অর্থাৎ চাক্রিক, পাই ইলেকট্রন, হাকেল সংখ্যা এবং সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে, তাহলে আমরা ওই যৌগটাকে অ্যারোমেটিক যৌগ বলতে পারি। আমি যদি তোমাদেরকে একটু আবার মনে করিয়ে দেই, আমরা জানি বদ্ধ শিকল বিশিষ্ট যৌগ মূলত 2 প্রকার হয়। নিশ্চয়ই দেখা যাচ্ছে, এই দেখো, বদ্ধ শিকল বিশিষ্ট যৌগ 2 প্রকার হয়। একটা হচ্ছে কার্বোসাইক্লিক আর একটা হচ্ছে হেটেরোসাইক্লিক, অর্থাৎ চাক্রিক যৌগ 2 রকম হয়। আমরা 9-10 লেভেলে হেটেরোসাইক্লিক নিয়ে কোনো পড়াই পড়বো না, আমাদের 9-10 লেভেলে হেটেরোসাইক্লিকের কোনো পড়া নেই, তাই আমরা শুধুমাত্র পড়বো কার্বোসাইক্লিককে নিয়ে। এবং কার্বোসাইক্লিক আবার 2 প্রকার, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক এবং একটা অ্যারোমেটিক। এখন আমরা তোমাদেরকে বলেছিলাম যে অ্যালিসাইক্লিকের আলাদা ওইরকম গ্রহণযোগ্য কোনো ডেফিনেশন নেই, মূলত ডেফিনেশন রয়েছে অ্যারোমেটিকের। তবে আমাদের 9-10 এর বোর্ড বইয়ে অ্যারোমেটিক যৌগের যে ডেফিনেশন দেওয়া হয়েছে সেটা অতটা গ্রহণযোগ্য ডেফিনেশন নয়, বা আমরা 9-10 এর বর্তমান বোর্ড বই ছাড়া আগের 9-10 এর বোর্ড বই এবং উচ্চতর ক্লাসের ইন্টারমিডিয়েটের কোনো বোর্ড বইয়ে এই ধরনের ডেফিনেশন পায় না। কিন্তু অ্যারোমেটিক যৌগ এর ব্যাখ্যা প্রচুর জানতে চাওয়া হয় এসএসসি বোর্ড পরীক্ষায়, এবং আমাদের স্কুল টিচার যারা রয়েছেন তারাও এই বিষয়টি অবগত। আমি আশা করছি আমরা যে ব্যাখ্যাটি দিচ্ছি, ব্যাখ্যাটি দিয়ে তুমি খুব ভালোভাবেই নাম্বার পাবা, তবে এটা বোর্ড বইয়ের সাথে কিছুটা পার্থক্য থাকবে। আমি তোমাদেরকে বোর্ড বইয়ে কি আছে সেটাও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি আবার রিপিট করছি, কোন একটি যৌগ অ্যারোমেটিক হতে হলে তার মধ্যে 4টি বৈশিষ্ট্য কমপক্ষে থাকতে হবে। একটি বৈশিষ্ট্য হচ্ছে যৌগটি চাক্রিক হতে হবে, তাতে পাই ইলেকট্রন থাকতে হবে, পাই ইলেকট্রন সংখ্যা, হাকেল সংখ্যা নামে একটি সংখ্যা রয়েছে, ওই সংখ্যা মেনে চলতে হবে, এবং পাই ইলেকট্রনটি সঞ্চারণশীল হতে হবে। ওকে, তো চলো আমরা ব্যাখ্যা নিয়ে নেই। আমরা তোমাদেরকে এর আগে বলেছিলাম ক্লাসে যে তোমরা দেখলেই বুঝতে পারবা কোন যৌগটা চাক্রিক আর কোনটা চাক্রিক না। তোমরা বলেছিলে হ্যাঁ আমরা দেখলেই বুঝতে পারবো, এবং আমরা পাই ইলেকট্রন নিয়ে আলোচনা করতে চাই। পাই ইলেকট্রন নিয়ে আলোচনা করতে চাইলে, যদি কনসেপ্ট ক্লিয়ার করতে চাই আমরা, তাহলে সমযোজী বন্ধন সহকারে পড়তে হয়। আমি আবার অল্প সময়ের জন্য পড়াটা রিপিট করছি। আসলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে আমরা সমযোজী বন্ধন বলি। আমরা বলে থাকি যে সমযোজী বন্ধনে 2 ধরনের শেয়ারকরণ হয়, একটা ইলেকট্রন শেয়ার আর একটা হচ্ছে অরবিটাল শেয়ার। কেননা ইলেকট্রন যখন শেয়ার হয় তখন ইলেকট্রন যেহেতু অরবিটালের মধ্যে থাকে, আমরা জানি যে ইলেকট্রন থাকে অরবিটালের মধ্যে, তাই ইলেকট্রন শেয়ার করতে হলে অটোমেটিক্যালি অরবিটালও শেয়ার করতে হয়। এটা সমযোজী বন্ধনের শেয়ারকরণ নিয়ম। আমরা জানি যে সমযোজী বন্ধন তৈরি হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, আর ইলেকট্রন শেয়ার হলে অটোমেটিক্যালি শেয়ার হয় কি, অরবিটাল। তো যাই হোক, ইলেকট্রন শেয়ার এবং অরবিটাল শেয়ার এই 2টা দৃষ্টিকোণ থেকে সমযোজী বন্ধনের প্রকারভেদ আমরা করব। ইলেকট্রন শেয়ারের ভিত্তিতে সমযোজী বন্ধন 3 প্রকার: একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। আমরা সবাই এটা জানি। এবং অরবিটাল শেয়ারের ভিত্তিতে সমযোজী বন্ধন 2 প্রকার, একটা হচ্ছে সিগমা বন্ধন এবং একটা হচ্ছে পাই বন্ধন। তো সিগমা বন্ধন কি এবং পাই বন্ধন কি এটা নিয়ে আমরা আলোচনা করব উচ্চতর ক্লাসে, ইন্টারমিডিয়েট ক্লাসে। আমরা এখন এটা নিয়ে তেমন আলোচনা করতে পারবো না, তবে আমরা তোমাদেরকে শেখাতে পারবো কিভাবে আমরা সিগমা বন্ধন এবং পাই বন্ধন চিনতে পারবো। তো দেখো, এখানে বলা হচ্ছে 2টি পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে প্রথম যে বন্ধন গঠিত হয়, অর্থাৎ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যত বন্ড গঠন হয় সবগুলো সমযোজী বন্ড, এবং ইলেকট্রন শেয়ারের মাধ্যমে 2টা পরমাণুর মধ্যে ফার্স্ট যে বন্ড গঠন হয় এই বন্ডটার নাম হচ্ছে সিগমা বন্ড। অর্থাৎ 2টা পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে প্রথম যে বন্ধন গঠিত হবে সেটা হবে সিগমা বন্ধন। এরপর যদি সম্ভব হয় তাহলে যে বন্ধন গঠিত হবে তাকে আমরা পাই বন্ধন বলতে পারবো। এরপর যদি সম্ভব হয়, অর্থাৎ সিগমা বন্ধন গঠনের পর যদি সম্ভব হয় তাহলে পাই বন্ধন গঠন হবে, আদারওয়াইজ কখনো পাই বন্ধন গঠন হবে না। তো চলো আমরা তাহলে বুঝে নেই। তাহলে যেহেতু আমরা বললাম ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যত সমযোজী বন্ড তৈরি হবে সব বন্ডের মধ্যে প্রথম যে বন্ড সেটা হচ্ছে কি, সিগমা বন্ড। তাহলে যেখানেই দেখবো একক বন্ধন সেটা কি বন্ধন হবে? সেটা নিশ্চয়ই সিগমা বন্ধন হবে। যেখানেই দেখবো একক বন্ধন সেটা সিগমা বন্ধন হবে। তাহলে যেখানে দ্বিবন্ধন দেখবো ওখানে কি হবে? সেখানে একটি সিগমা এবং একটি পাই বন্ধন হবে। অর্থাৎ ডাবল বন্ডের মধ্যে প্রথম যে বন্ডটা সেটা হচ্ছে সিগমা বন্ড, এবং দ্বিতীয়বার যে বন্ডটি তৈরি হবে সেটি হবে পাই বন্ড। এরপর ত্রিবন্ধন যখন দেখবো তখন আমরা দেখবো একটি সিগমা এবং 2টি পাই বন্ধন।
তো আমরা একটু প্র্যাকটিস করে নিব, দেখে নিব। এই যৌগটা দেখতে পাচ্ছি আমরা ইথিন। ইথিন যৌগে কয়টি সিগমা এবং কয়টি পাই বন্ধন আছে আমরা এটা যদিও ক্লাসে প্র্যাকটিস করিয়েছি, আবার দেখাচ্ছি। দেখো, যদি কারো কনসেপ্ট ক্লিয়ার না হয় আমাকে প্রশ্ন করতে পারো, আমি পুরো ব্যাপারটা রিভিউ করলাম অফলাইনে যা পড়িয়েছি তা। দেখো এইখানে খেয়াল করতে পারছো একক বন্ড কয়টা, দেখো এই যে একটা একক বন্ড, দুইটা, তিনটা, চারটা। তাহলে যেখানে একক বন্ড সেখানে তো কোনোভাবেই পাই বন্ড তৈরির সুযোগ নেই, তাহলে মানে এই চারটা সিগমা। আর এই ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা, তাহলে মোট কয়টা সিগমা কমেন্ট করে জানাতে পারো আমাকে। 5টি সিগমা, 5টি সিগমা। এবং দেখতে পাচ্ছি ডাবল বন্ড যেখানে নাই, শুধু সিঙ্গেল বন্ড আছে, এখানে কোনোভাবে পাই বন্ড গঠন করা সম্ভব না। তাই এই ডাবল বন্ডের মধ্যে একটা তো সিগমা, তাহলে একটি হচ্ছে পাই, একটি হচ্ছে পাই। নিশ্চয়ই এটাও বুঝে যাওয়ার কথা। তাহলে সবাই আমরা জানি, আবার প্র্যাকটিস করছি। এই দেখো আমরা ইথাইন দেখতে পাচ্ছি, ইথাইনের মধ্যে কয়টি সিগমা কয়টি পাই যদি একটু চেক করে নেই, দেখতে পাচ্ছি আমরা ইথাইনের মধ্যে কার্বন হাইড্রোজেন একক বন্ধন আছে 2টি এবং ট্রিপল বন্ডের মধ্যে একটি সিগমা। তাহলে মোট কয়টি সিগমা কমেন্ট করো দেখি সবাই। ওকে, 3টা সিগমা এবং 2টা পাই। চমৎকার, 3টি সিগমা 2টি পাই। এবং আমরা গত ক্লাসে পড়িয়েছি যে এই যৌগের মধ্যে কয়টি পাই বন্ধন আছে, এই যৌগের মধ্যে কয়টি পাই বন্ধন আছে, দ্রুত কমেন্ট করবে সবাই। এই যৌগের মধ্যে কয়টি পাই বন্ধন? একটা পাই বন্ড রয়েছে, কেননা যেখানে ডাবল বন্ড রয়েছে শুধু ওখানেই পাই বন্ড থাকবে, যেখানে সিঙ্গেল বন্ড রয়েছে ওখানে পাই বন্ড থাকবে না। তাহলে আমরা যদি এখন এই যৌগটা দেখি তাহলে সেখানে কয়টা পাই বন্ড থাকবে, এখানে কয়টা পাই বন্ড থাকবে কমেন্ট করবো আমরা। নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছি 2টা ডাবল বন্ড আছে, ডাবল বন্ড 2টা ছাড়া বাকি যত বন্ড আছে সবগুলো সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড থাকলে কখনো সেখানে পাই বন্ড তৈরি হয় না, তাই 2টা ডাবল বন্ডে একটা করে পাই বন্ড রয়েছে, আর দ্যাটস ওয়াই এখানে পাই বন্ধন 2টি। ওকে, আচ্ছা, যদি আমরা চিন্তা করি এবার বেনজিন, হ্যাঁ, বেনজিন নামক যে যৌগটি রয়েছে সেখানে কয়টি পাই বন্ধন, তাহলে কি উত্তর হবে? 3টা। অনেক ধন্যবাদ। এইবার আমি একটা যৌগ লিখেছি, বলতে হবে এই যৌগের নাম কি, এই যৌগের নাম কি এবং এখানে কয়টি পাই বন্ধন রয়েছে। আচ্ছা, এই যৌগের নাম ন্যাপথালিন। এবং যেহেতু এইখানে 5টা ডাবল বন্ড আমরা দেখতে পাচ্ছি, তার মানে 5টা পাই বন্ড। ওকে, আমরা সবাই জানি, গত ক্লাস করেছি, আমরা জানি। এটাও আবার রিপিট করা হচ্ছে, প্রতিটা পাই বন্ডে পাই ইলেকট্রন থাকে 2টি করে। অর্থাৎ পাই বন্ধনের যে ইলেকট্রন, পাই বন্ধন গঠনে যে ইলেকট্রনগুলো ব্যবহার হয় সেই ইলেকট্রনগুলোকেই পাই ইলেকট্রন বলা হয়। পাই বন্ধন গঠনে যে ইলেকট্রন ব্যবহার করা হয় সেই ইলেকট্রনগুলোকেই পাই ইলেকট্রন বলা হয়। একটি পাই বন্ডে ইলেকট্রন থাকে 2টি। দ্যাটস ওয়াই আমি যদি দেখতে পাই এখানে 5টি পাই বন্ধন রয়েছে, তার মানে আমি বুঝে যাচ্ছি এখানে মোট 10টি পাই ইলেকট্রন রয়েছে। আমি যখন দেখব কোনো যৌগে 3টি পাই বন্ধন রয়েছে তখন আমি বুঝে যাব ওইখানে 6টি পাই ইলেকট্রন রয়েছে। কোনো যৌগে যখন দেখব একটি পাই বন্ধন রয়েছে তখন আমি বুঝে নিব ওখানে 2টি পাই ইলেকট্রন রয়েছে। আমরা এই 4টা পয়েন্টের মধ্যে 2টা বিষয় একদম ভালোভাবে ক্লিয়ার করে ফেলেছি। এই যে দেখো 4টা বিষয় আছে। কোনো যৌগ অ্যারোমেটিক হতে হলে আমাকে কয়টা বিষয় মানতে হবে? 4টা বিষয়। যৌগটা চাকরিক হতে হবে, পাই ইলেকট্রন থাকতে হবে। কোথায় পাই ইলেকট্রন আছে আর কোথায় পাই ইলেকট্রন নাই আমাদের এই বিষয়টা এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সবাই ক্লিয়ার কিনা এখানে যতজন শিক্ষার্থী ক্লাস করছো আমি সবার কমেন্ট চাই। আমরা আরেকটা কথা বলে নিব, এখানে কমেন্ট করতে থাকো সবাই। পাই বন্ধন দুর্বল আর সিগমা বন্ধন সবল। দেখো, সিগমা বন্ধন অত্যন্ত শক্তিশালী হয়, তা সহজে ভাঙে না, এবং পাই বন্ধন দুর্বল হয়, তা সহজে ভেঙে যায়। আমরা এই কথাটা মনে রাখবো, ভুলে যাব না। আমরা মনে রাখবো সিগমা বন্ধন সহজে ভাঙে না কারণ তা অত্যন্ত শক্তিশালী, এবং পাই বন্ধন সহজে ভেঙে যায় কারণ এটা অত্যন্ত দুর্বল। ওকে, আচ্ছা, চলো আমরা এবার আমাদের মেইন পড়ায় চলে যাই। তাহলে এখন আমরা কথা বলতে চাই, চাকরিক তো হয়ে গেল, পাই ইলেকট্রন তো হয়ে গেল, জানতে হবে হাকেল সংখ্যা। আসলে হাকেল হচ্ছে একজন বিজ্ঞানীর নাম। তিনি অ্যারোমেটিক যৌগের ডেফিনেশন দেন এবং তিনি ব্যাখ্যা দেওয়ার সময় এখানে একটা সংখ্যা আমাদেরকে বা আমাদের সাথে একটা সংখ্যার পরিচয় করিয়ে দেন। ওই সংখ্যার নাম অনুযায়ী এই নাম হয়ে গেছে হাকেল সংখ্যা। তো হাকেল সংখ্যা বিষয়টা কি একটু দেখি আমরা, যে হাকেল সংখ্যা বিষয়টা কি। এখানে দেখো ভালো করে, যে আমরা জানি এই 4n+2 এই সংখ্যাটাই হচ্ছে বিজ্ঞানী হাকেলের দেওয়া সংখ্যা। তিনি বলছেন যে এই সূত্রটা যদি কেউ মেনে চলে তাহলে ধরে নিব যে এই হাকেল সংখ্যা মেনে চলবে। এখানে n এর মান 0 থেকে শুরু হয়। n এর মান 0 হলে, n এর মান যদি 0 হয় তাহলে 4 × 0 + 2, দ্যাটস ওয়াই এটা 2 হবে। n এর মান 1 হলে 4 × 1 + 2, এটা কত হবে? 6 হবে। n এর মান যদি 2 হয় তাহলে 4 × 2 + 2, এটা 10 হবে। এবং n এর মান 3 যদি হয় তাহলে 4 × 3 + 2 = 14 হবে। নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 4n+2। যদিও
এটার সাথে কোনো মিল নেই, তারপরও খেয়াল করেছো কিনা কাকতালীয়ভাবে এই সংখ্যাগুলো তোমার রসায়নের কোন এক পড়ার সাথে মিলে যায়? বলো তো কোন পড়ার সাথে মিলে যায়? অরবিটাল। হ্যাঁ, অরবিটাল। অর্থাৎ আমরা জানি এস অরবিটালে 2টি ইলেকট্রন থাকে, পি অরবিটালে 6টি, ডি অরবিটালে 10টি এবং এফ অরবিটালে 14টি। যদিও এর সাথে ওর কোনো মিল নেই, এর সাথে ওর কোনো মিল নেই, হ্যাঁ, মানে কোনো সম্পর্ক নেই কনসেপচুয়ালি, কিন্তু ওইখানে অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতার যে সূত্রটা, এইটা আর এইটা আনফরচুনেট বা ফরচুনেট মিলে যায়। তাই আমাদের মনে রাখতে সুবিধা হবে 2, 6, 10, 14, 2, 6, 10, 14। কোনো যৌগে যদি 2টা বা 6টা বা 10টা বা 14টা, 2, 6, 10 বা 14 এমন সংখ্যার পাই ইলেকট্রন থাকে, তাহলে বুঝে নিব ওই যৌগটি হাকেল তত্ত্ব বা হাকেল সংখ্যা ফলো করছে বা হাকেল সংখ্যা অনুসরণ করছে। দেখো আমি একদম স্লাইডে ক্লিয়ারলি লিখে দিয়েছি। কোনো যৌগে 2, 6, 10, 14 এমন সংখ্যার পাই ইলেকট্রন থাকলে তা হাকেল সংখ্যা মেনে চলে। আবারও বলছি, কোনো যৌগে 2টা, 6টা, 10টা বা 14টা এমন সংখ্যার পাই ইলেকট্রন থাকলে তা হাকেল সংখ্যা মেনে চলে। তাহলে একটু দ্রুত আমাকে বলতে পারো কিনা দেখো তো, একটু দ্রুত আমাকে বলতে পারো কিনা দেখো তো, এই যৌগটাই যে পাই ইলেকট্রন আছে তা দিয়ে সে কি হাকেল সংখ্যা মেনে চলবে না চলবে না? এই যৌগে কয়টা পাই ইলেকট্রন আছে বলো? 2টা। 2টা পাই ইলেকট্রন রয়েছে, তাহলে 2 নিশ্চয় একটা হাকেল সংখ্যা, তার মানে এটা হাকেল সংখ্যা মেনে চলবে। তাহলে দ্রুত বলতে হবে এই যৌগে পাই ইলেকট্রন কয়টা আছে? 4টা। তাহলে এই যৌগটা কি হাকেল সংখ্যা মেনে চলে না চলে না? চলে না। এই যৌগটা কিন্তু হাকেল সংখ্যা মেনে চলে না। আবার এই যৌগ দেখতে পাচ্ছ, এই যৌগ বেনজিন, বলো বেনজিনে পাই ইলেকট্রন কয়টা? 6টা। তাহলে এই যৌগ কিন্তু হাকেল সংখ্যা মেনে চলে, কারণ 6 হচ্ছে একটি হাকেল সংখ্যা, রাইট? নিশ্চয়ই ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, হাকেল সংখ্যার বিষয়টি। সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, দ্রুত জানাও, সবাই কমেন্ট করো। হাকেল সংখ্যা কে মানে না, এটা ক্লিয়ার কিনা দ্রুত জানালে আমি অনেক খুশি হব। হ্যাঁ, বলছে আবার রিপিট করেন। ওকে, ঠিক আছে, আবার রিপিট করছি, তুমি দেখো এবং তুমি কি বোঝো না একটু যদি আমাকে বলো খুব সুবিধা হয়। দেখো, আমরা বললাম যে কোনো যৌগে যদি 2টা পাই ইলেকট্রন থাকে, তাহলে এই দেখো এই সূত্র অনুযায়ী 2 কিন্তু একটা হাকেল সংখ্যা। কোনো যৌগে যদি 6টা পাই ইলেকট্রন থাকে বা 10টা পাই ইলেকট্রন থাকে বা 14টা পাই ইলেকট্রন থাকে, তাহলে বুঝবো যে ওই যৌগটা হাকেল সংখ্যা মেনে চলে। কিন্তু কোনো যৌগে যদি 4টা পাই ইলেকট্রন থাকে, তাহলে ওই যৌগটা হাকেল সংখ্যা মেনে চলবে না। কেন চলবে না? কারণ 4 কোনো হাকেল সংখ্যা নয়। যেমন দেখো এই যৌগটা, বুঝতে পেরেছো? হাকেল সংখ্যা লিস্টে নেই। হ্যাঁ, স্যার বলছিলাম যে 4 তো হাকেল সংখ্যার লিস্টের মধ্যে নেই। হ্যাঁ, 4 হাকেল সংখ্যার লিস্টের মধ্যে নেই, তাই হাকেল সংখ্যা হবে না। কিন্তু এইখানে 6 হাকেল সংখ্যার লিস্টের মধ্যে আছে, তার মানে এই যৌগটা হাকেল সংখ্যা। মানে এই সংখ্যা, হ্যাঁ বলো স্যার 14টা পাই ইলেকট্রনের মানে বন্ধনালা যৌগ কোনটা? এটা আমি তোমাদেরকে 9, 10-এ পড়াই নাই, আরও যখন বড় হবা তখন দেখতে পাবা। অ্যানথ্রাসিন নামে একটা যৌগ আছে, আরও বড় যৌগ পাবা। হ্যাঁ, এই যে এরকম একটা যৌগ আছে। যদি এটা এখন পড়ার দরকার নাই তোমার, তুমি প্রশ্ন করছো, কখনো প্রশ্ন করো না, উত্তর দিলে মন খারাপ করবে, এই জন্য দিলাম। যাও, এই দেখো এই যৌগটার নাম হচ্ছে অ্যানথ্রাসিন। তবে এটা 9, 10-এ পড়বো না। কোথায় গিয়ে পড়বো বলো তো? এইচএসসিতে গিয়ে পড়বো। ওকে, আমরা 2টা পর্যন্ত যাব, 2টা পর্যন্ত ন্যাপথালিন আমার পরীক্ষাতে এসএসসিতে প্রচুর আসে। ওকে, এই যৌগটার নাম হচ্ছে অ্যানথ্রাসিন। এই যৌগে দেখো পাই বন্ড কয়টা বলো তো? 4টা। তাহলে পাই ইলেকট্রন 14টা, আর 14 একটা হাকেল সংখ্যা। ওকে, আচ্ছা ঠিক আছে, মুছে দিলাম। না, আরো হইতে পারবে, হ্যাঁ। আচ্ছা দেখো, এবার আমরা চলে যাই এইখানে কি লেখা আছে একটু পড়ে দেখবা। কোন যৌগে একান্তর বা অল্টারনেটিভ দ্বিবন্ধন থাকলে যৌগটির পাই ইলেকট্রনগুলো কি হতে পারে? সঞ্চারণশীল হতে পারে। মানে বলা হচ্ছে একান্তর মানে কি? একান্তর মানে একটার পর একটা। খেয়াল করছো এখানে, এই দেখো বেনজিনের মধ্যে কি হয়েছে, বেনজিনের মধ্যে একটা ডাবল বন্ড আছে, পরেরটাতে কিন্তু নাই। দেখো, তাহলে এইটাকে আমরা কি ডাবল বন্ড বলবো বলো তো? একান্তর। একান্তর মানে কি? একান্তর মানে কি? মানে একটা থাকবে, তারপর একটা গ্যাপ হবে, তারপর একটা থাকবে। এই ধরনের দ্বিবন্ধনকে বলা হয় একান্তর দ্বিবন্ধন। তো বলতেছে যে কোন যৌগে যদি একান্তর দ্বিবন্ধন থাকে, একান্তর মানে কি? একটা থাকবে, পাশেরটাই থাকবে না, তারপরেরটাই থাকবে। যদি এমন ডাবল বন্ড থাকে তবেই শুধুমাত্র ওই ডাবল বন্ডের ইলেকট্রনগুলো ঘুরতে পারবে। আর যদি একান্তর দ্বিবন্ধন না থাকে, একটা থাকে একটা না থাকে, একটা থাকে একটা না থাকে, মানে বা অন্য কোনোভাবে থাকে, একান্তর না থেকে অন্য কোনোভাবে থাকে, বা
একান্তর নাই, ডাবল বন্ড আছেই একটা, তাহলে সেসব যৌগে পাই ইলেকট্রনগুলো ঘুরতে পারবে না বা সঞ্চরণশীল হতে পারবে না। দেখো কোনো যৌগে একান্তর বা অল্টারনেটিভ দ্বিবন্ধন থাকলে পাই ইলেকট্রনগুলো ঘুরতে পারে। তাহলে একটু বলো আমাকে যে বুঝতে পেরেছো কিনা যে কাদের পাই ইলেকট্রন ঘুরতে পারবে, কাদের পাই ইলেকট্রন ঘুরতে পারবে না। তাহলে বলো তো এই তিনটা যৌগের মধ্যে কোথায় ইলেকট্রনগুলো সঞ্চরণশীল হবে আর কোথায় হবে না, দ্রুত বলো তো। প্রথমটাই, হ্যাঁ এটাতে হবে না, এটাতে হবে না। কেন? কারণ ওখানে ডাবল বন্ড একটাই আছে, একান্তর ডাবল বন্ড নেই। কিন্তু এইটাই হবে। কেন এটা হবে? একান্তর আছে, একান্তর আছে। এইটাই কি হবে? হ্যাঁ হবে, কারণ এটাতে একান্তর আছে। সবাই ক্লিয়ার কিনা আমাকে জানাও, সবাই ক্লিয়ার কিনা। তাহলে এখন দেখো কোন, দেখো আবার বলতেছি, এই যে বললাম যে এখানে একটাই ডাবল বন্ড আছে, একান্তর নাই, তার মানে এই ডাবল বন্ডের ইলেকট্রন ঘুরতে পারবে না। আর এখানে কি হয়েছে বলো তো, এখানে কি ডাবল বন্ড একান্তর আছে নাকি নাই? আছে। হ্যাঁ, তাহলে যদি একান্তর থাকে তাহলে সেটা ঘুরতে পারবে। এখানে দেখো একান্তর জিনিসটা একটু আরেকবার বুঝিয়ে হ্যাঁ, দেন। একটার পর একটা, মানে একটা থাকবে তার পরেরটাই নাই, তার পরেরটাই আছে। বুঝতে পারছো? এজন্য এটাকে একান্তর বলা হয়। তো দেখো এখন এবার আমরা সিদ্ধান্তে পৌঁছাবো যে কোন যৌগটা অ্যারোমেটিক আর কোন যৌগটা অ্যারোমেটিক না। আমরা জানি কার্বোসাইক্লিক যৌগ যদি অ্যারোমেটিক হয় তো ভালো, আর যদি অ্যারোমেটিক না হয় তাহলে সেটা হবে অ্যালিসাইক্লিক। কার্বোসাইক্লিক যৌগ অ্যারোমেটিক হয় তো ভালো, অ্যারোমেটিক না হলে এটা অ্যালিসাইক্লিক হবে, এটা আমরা জানি সবাই, রাইট? তো আমাদের এখন করণীয় যেটা, সেটা হচ্ছে আমরা চেক করে দেখব যে কে অ্যারোমেটিক আর কে অ্যারোমেটিক না। প্রথমত আমরা এই যৌগটাকে নিয়ে ভাববো। বলো সবাই সিদ্ধান্ত দাও যে এই যৌগটা কি অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক না। কমেন্টে সবাই সিদ্ধান্ত দাও। অ্যারোমেটিক না হলে তো নিশ্চয়ই অ্যালিসাইক্লিক হবে। হ্যাঁ, কমেন্ট। অ্যারোমেটিক হলে ইয়েস আর নো হলে নো, অ্যারোমেটিক না হলে অ্যালিসাইক্লিক হবে। আচ্ছা গুড, অনেক অনেক ধন্যবাদ। ওকে দেখো এই যৌগটা আমরা চারটা জিনিস চেক করে দেখব। প্রথমত 1 নাম্বার পয়েন্ট, এই যৌগটা চাকরি, 1 নাম্বার পয়েন্ট মনে করো, ঠিক আছে। দ্বিতীয় পয়েন্ট, এই যৌগটায় পাই ইলেকট্রন আছে, দ্বিতীয় শর্ত সে মানে। 3 নাম্বার পয়েন্ট, এই যৌগটার পাই ইলেকট্রন সংখ্যা হাকেল সংখ্যা মানে। কিন্তু 4 নাম্বার শর্ত, পাই ইলেকট্রন সঞ্চারণশীল হতে হবে, কিন্তু এই যৌগের পাই ইলেকট্রন সঞ্চারণশীল না, আর দ্যাটস ওয়াই এই যৌগটা অ্যারোমেটিক যৌগ না। ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে মেসেজে ক্লিয়ার লিখো সবাই। এটা অ্যারোমেটিক না, তাহলে অ্যারোমেটিক না হলে কি হবে? অ্যালিসাইক্লিক। নিশ্চয়ই ক্লিয়ার সবাই। এইবার এই যৌগটা সাইক্লো 1,3 বিউটাডাইন, এই যৌগটা অ্যারোমেটিক যদি হয় ইয়েস লিখো, আর যদি অ্যারোমেটিক না হয় তো নো লিখো এই যৌগটা। ধন্যবাদ আচ্ছা কমেন্ট করার জন্য। এই যৌগটা আসলে অ্যারোমেটিক যৌগ নয়। কেন অ্যারোমেটিক যৌগ নয় চলো এবার চেক করে নিই। প্রথমত আমরা ভেবে দেখব এই যৌগটা চাকরিক কিনা। আমাদের প্রথম ভাবনার উত্তর সঠিক, চাকরিক। দ্বিতীয় ভাবনা, পাই ইলেকট্রন আছে কিনা, দেখতে পাচ্ছি পাই ইলেকট্রন আছে। 3 নাম্বার ভাবনা, পাই ইলেকট্রন সংখ্যা হাকেল সংখ্যা মানে কিনা, দেখতে পাচ্ছি এখানে পাই ইলেকট্রন সংখ্যা 4, কিন্তু 4 কোনো হাকেল সংখ্যা না, তার মানে আলটিমেট অ্যারোমেটিক না। তারপর আমরা ভেবে দেখব এই পাই ইলেকট্রন ঘুরতে পারে কিনা। আমরা দেখছি এই পাই ইলেকট্রন ঘুরতে পারে, কারণ একান্তর ডাবল বন্ড আছে। তাহলে এই যৌগটা অ্যারোমেটিক না, অ্যালিসাইক্লিক। তার প্রবলেমটা হলো এই যৌগটা হাকেল সংখ্যা মানে না। তাহলে এবার সবাই কমেন্ট করবে এই যৌগটা নিয়ে, বেনজিন নিয়ে, অ্যারোমেটিক হলে ইয়েস, না হলে নো। সবাই কমেন্ট করো। আচ্ছা কমেন্ট করছো, ইয়েস, ধন্যবাদ তোমাদেরকে। দেখে নাও এবার আসলে সত্যিকার অর্থে এই যৌগটা অ্যারোমেটিক যৌগ। খেয়াল করি আমরা কিভাবে খেয়াল করব। আমরা প্রথমত এই যৌগটা চাকরিক। দ্বিতীয় শর্ত, পাই ইলেকট্রন আছে। 3 নাম্বার শর্ত, পাই ইলেকট্রন সংখ্যা মোট 6টি, অর্থাৎ সেটা হাকেল সংখ্যা মানে। 4 নাম্বার শর্ত, পাই ইলেকট্রনের ডাবল বন্ডগুলো একান্তরভাবে আছে, একটার পর একটা, তাই পাই বন্ডের ইলেকট্রনগুলো ঘুরতে পারে, দ্যাটস ওয়াই এটি একটি অ্যারোমেটিক যৌগ। অর্থাৎ 4টি শর্তই সে মানে, 4টি শর্তই সে মানে। তাহলে এইটা অ্যালিসাইক্লিক, এটা অ্যালিসাইক্লিক, এটা অ্যারোমেটিক। তাহলে এবার আমরা যদি ন্যাপথালিন নিয়ে কাজ করি, তোমরা দ্রুত সবাই কমেন্ট করে আমাকে জানাও ন্যাপথালিন সম্পর্কে তোমার মন্তব্য কি। ন্যাপথালিন কি অ্যারোমেটিক যৌগ কি না আমাকে দ্রুত জানাও। ন্যাপথালিন কি অ্যারোমেটিক যৌগ কিনা আমাকে দ্রুত জানাও। ইয়েস হলে অ্যারোমেটিক হলে ইয়েস। ওকে, অনেক ধন্যবাদ। দেখো আমরা ব্যাখ্যাগুলো বুঝে নেই। প্রথমত চাকরিক যৌগ, পাই ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন সংখ্যা হাকেল সংখ্যা মানে, এবং পাই ইলেকট্রনগুলা একান্ত দ্বিবন্ধনে থাকায় সেটা সঞ্চারণশীল, তাই ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ। দেখো এখান থেকে প্রচুর কোশ্চেন হয় বোর্ডে, এখান থেকে প্রচুর কোশ্চেন হয়, তোমাকে সেই কোশ্চেন পড়তেই হবে। আমি তোমাদেরকে দেখাতে চাই যে কত কোশ্চেন হয়।
প্রথমত দেখো এই 15 নাম্বার কোশ্চেন থেকে শুরু করলাম আমরা যাত্রা আজকে লেকচার শিটের 15 নাম্বার কোশ্চেনে দেখো বোর্ডে আসছে এমন একটা কথা কি বলছে একটু খেয়াল করো অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে বোর্ডে আসছে অলরেডি বলছে যে সব সমতুল্য চাকরিক যৌগে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে তাদেরকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে মানে তুমি যে চারটা শর্ত মানলা কিছুক্ষণ আগে বললা যে যেসব যৌগে পাই ইলেকট্রন থাকে যেসব যৌগ চাকরিক পাই ইলেকট্রন থাকে হাকেল সংখ্যা মানে এবং পাই ইলেকট্রনগুলো সঞ্চরণশীল তারা অ্যারোমেটিক যৌগ সে কথাটা এখানে বলে দেওয়া আছে যেসব সমতুল্য চাকরিক যৌগে এই 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে তাদেরকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে বলো কি বলতে চাও সমতুলীয় অর্থটা কি হ্যাঁ সমতুল্য মানে একই তলে থাকবে বাট আমরা বলেছিলাম তোমাদেরকে গত অফলাইন ক্লাসে সমতুল্য এটা থিওরিতে কখনো চেক করা যায় না শুধু সংজ্ঞায় কথার কথা বলতে হয় সমতুল্য এটা প্র্যাকটিক্যালি এক্সরে করে দেখতে হয় কোনো যৌগ যে সেটা সমতুল্য কিনা ওকে আচ্ছা দেখো এবার নিশ্চয়ই সবাই বুঝে যাওয়ার কথা এইখানে দেখো বোর্ডে কতবার এই কোশ্চেন আসছে লাস্ট ঢাকা বোর্ডের পরীক্ষাতেও এই কোশ্চেন আসছে দেখো বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন বা অন্যভাবে আসছে C6H6 অ্যারোমেটিক যৌগ কেন পরীক্ষা আসছে তুমি প্রথম অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা দিবা দিয়ে বলবা বেনজিনের গঠনটা দেখাবা বলবা তুমি যে এই যৌগ এই 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 চারটা শর্ত মানে দ্যাটস ওয়াই মানে চাকরিক পাই ইলেকট্রন আছে পাই ইলেকট্রন সংখ্যা হাকেল সংখ্যা মেনে চলে এবং এর পাই ইলেকট্রনগুলো সঞ্চরণশীল কারণ একান্ত দ্বিবন্ধনে আবদ্ধ আর দ্যাটস ওয়াই বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ নিশ্চয়ই পারবা দেখো প্রচুর আসছে ধরে নাও পরীক্ষা আসবে এমন টাইপের একটা কোশ্চেন ওকে আচ্ছা বেনজিন যে বছর আসে নাই কোনো বোর্ডে সেই বছর কি আসছে দেখো ন্যাপথালিন অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন একই ধরনের প্রশ্ন একই ধরনের উত্তর বা ন্যাপথালিনের সংকেত দিয়ে আসছে C10H8 কে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয় কেন আবার আসছে ন্যাপথালিন কোন শ্রেণীর হাইড্রোকার্বন গঠন সহ ব্যাখ্যা করো একই কোশ্চেন শুধু কোশ্চেনের ভাষাটা ভিন্ন উত্তরের ভাষাটা একটু কাস্টমাইজ করলেই হয়ে যাবে এরপর 18 নম্বর কোশ্চেন কি হয়েছে দেখো সাইক্লোবিউটেন একটি অ্যারোমেটিক যৌগ নয় কেন মানে অ্যারোমেটিক যৌগের ব্যাখ্যা দিতে দিতে বারবার ক্লান্ত যখন হয়ে গেছে মানে অ্যারোমেটিক যৌগ না এমন একটা যৌগ দিয়ে বলছে তুমি ব্যাখ্যা করো তখন তোমাকে কি করতে হবে অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা দিতে হবে সংজ্ঞা দেওয়ার পর তোমাকে বলতে হবে যে কোনো যৌগ অ্যারোমেটিক হতে হলে তাকে এই চারটা শর্ত মানতে হবে এই যৌগ চারটা শর্তের মধ্যে শুধু একটা শর্তই মানছে এই যৌগটা চাকরিক বাট পাই ইলেকট্রন নাই হাকেল সংখ্যাও তো মানে না আর পাই ইলেকট্রন না থাকলে ওই পাই ইলেকট্রন ঘুরবে কিভাবে দ্যাটস ওয়াই এটি কোনোভাবে অ্যারোমেটিক যৌগ না এটি একটি অ্যালিসাইক্লিক যৌগ নিশ্চয়ই ক্লিয়ার দেখো ফেনল একটি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করে এটাও আসছে ফেনল তো আসলে কি হয়েছে ফেনল কিভাবে তৈরি হয়েছে বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে ওই যুক্ত হয়েছে তার মানে ফেনল যে বেনজিন যে কারণে অ্যারোমেটিক ফেনল তো ওই কারণে একই কারণে অ্যারোমেটিক নিশ্চয়ই আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক শেষ করলাম হ্যাঁ এইটা একটা এবং এই টপিকের মাধ্যমে আমাদের জৈব যৌগের ক্লাসিফিকেশনটা অনেকটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা সবাই যদি ক্লিয়ার হয়ে যাও তাহলে আমি সামনে আগাবো কিনা আমাকে জানাও কমেন্ট করে আর তোমরা কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো এর পরের কোশ্চেন তোমরা লেকচার শিটে দাগাতে পারো হ্যাঁ খুবই সহজ একটা কোশ্চেন হাইড্রোকার্বন কাকে বলে এইটা বোর্ডে আসছে দেখো মানে জৈব যৌগ থেকে খুঁটিয়ে কোশ্চেন হয় যেহেতু এই বছরও দেখবা এই বছর যেহেতু আমাদের চ্যাপ্টার কম জৈব যৌগ আছে তার মানে অনেক আন্ডারলাইন থেকে কোশ্চেন হয়ে যাবে হাইড্রোকার্বন কাকে বলে এত সহজ একটা কোশ্চেন বোর্ডে দিয়ে দিছে এবং ঢাকা বোর্ড 23-এও দিয়েছে যে সকল যৌগ শুধু কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত তাদেরকে হাইড্রোকার্বন বলে আবার পরীক্ষায় আসছে ইথানল হাইড্রোকার্বন নয় কেন ব্যাখ্যা করো ইথানল হাইড্রোকার্বন না কেন কারণ ইথানলের মধ্যে OH আছে অর্থাৎ আমরা জানি যে যৌগে শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকবে সেটা হাইড্রোকার্বন ইথানলে কার্বন আছে হাইড্রোজেন আছে সঙ্গে তো অক্সিজেনও আছে কার্বন হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনও আছে যেহেতু অক্সিজেন আছে তার মানে সেটা কি নয় হাইড্রোকার্বন নয় এটা মনে হয় ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এবার অ্যালকেন হ্যাঁ বলো ইথানল হাইড্রোকার্বন না হলে কি হাইড্রোকার্বনের জাতক হ্যাঁ হাইড্রোকার্বনের জাতক ইথানল হাইড্রোকার্বনের জাতক ওকে এরপর আমরা দেখতে পাচ্ছি আমরা অ্যালকেন পড়তেছি রাইট অ্যালকেন কাকে বলে এটাও বোর্ডে আসছে হ্যাঁ মানে প্রতিটা লাইন থেকেই মনে হয় অর্গানিকে কোশ্চেন হয় ব্যাপারটা এরকম তো অ্যালকেন কাকে বলে আমরা বলে দিব যে সব যৌগ CnH2n+2 এই সাধারণ সংকেত মেনে চলে এবং কার্বন একক বন্ধন বিদ্যমান ওই সব যৌগকে অ্যালকেন বলে যেসব যৌগে CnH2n+2 এবং কার্বন একক বন্ধন রয়েছে শুধুমাত্র তাদেরকে আমরা কি বলবো অ্যালকেন বলবো এটা বলে দিলেই হয়ে যাবে ওকে আচ্ছা এবার দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বন কি আমরা কি জানি বলতো মুক্ত শিকল বিশিষ্ট যৌগ কত প্রকার বা হাইড্রোকার্বন কত প্রকার দুই প্রকার একটা সম্পৃক্ত একটা কি সম্পৃক্ত হাইড্রোকার্বন কে বলতে পারে হ্যাঁ অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অ্যালকিন এবং অ্যালকাইন হচ্ছে
অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন পরীক্ষায় আবার কি করছে দেখো, বোর্ডে একবার দিয়ে দিছে যে সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে তুমি বলো। তো তোমাকে বলতে হবে তখন যে সব যৌগে শুধু কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। তাহলে যদি বলতো অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, তাহলে বলতে হবে যে সব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন বিদ্যমান তাদেরকে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। এটাই বিষয়। এই দেখো আবার প্রশ্ন আসছে এরকম 24 নাম্বার কোশ্চেন, ইথেন একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে বলতে হবে ইথেন হচ্ছে অ্যালকেন গোত্রের একটি যৌগ এবং এখানে কার্বন কার্বন একক বন্ধন রয়েছে, আর দ্যাটস ওয়াই এই যৌগটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন। এই কোশ্চেনগুলো একবার করে পড়লে হবে। আমরা বেনজিন বা ন্যাপথালিন একটি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো, এই কোশ্চেন যেমন 2 মার্কের জন্য গুরুত্বপূর্ণ ঠিক তেমনই গুরুত্বপূর্ণ একটা 2 মার্কের কোশ্চেন আমরা পড়ব, খুবই পপুলার, পরীক্ষাতে খুবই আসে। সেই টপিকটার নাম হচ্ছে প্যারাফিন এবং অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। কেন বলা হয় সেটা আমরা জানবো, একটু খুব মনোযোগ দিয়ে শোনো। প্যারাফিন এটা একটা গ্রিক শব্দ। প্যারাম অর্থ ক্ষুদ্র, অ্যাফিন অর্থ আসক্তি। আমরা নিশ্চয়ই পর্যায় সারণী অধ্যায়ে ইলেকট্রন আসক্তি পড়েছি, সেখানে আমরা জানি ইলেকট্রন আসক্তির ইংরেজি নাম হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ওই অ্যাফিনিটি অ্যাফিন থেকে অ্যাফিনিটি হয়েছে, রাইট? তাহলে প্যারাম অর্থ ক্ষুদ্র বা কম, আর অ্যাফিন অর্থ কি আসক্তি। তার মানে প্যারাফিন শব্দের অর্থ ক্ষুদ্র আসক্তি বা আসক্তিহীন। সুতরাং যেসব পদার্থের রাসায়নিক বিক্রিয়ার প্রতি আসক্তি কম, আগ্রহ কম, যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার প্রতি আসক্তি কম, আগ্রহ কম, তাদেরকে একটা অ্যাডজেক্টিভ দিয়ে প্রকাশ করা হয়, সেটা কি? প্যারাফিন। এখন প্রশ্ন হচ্ছে অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়? আচ্ছা একটু স্লো আলোচনা করি এই টপিকটা। তোমাদেরকে আমরা কয়েকটা ক্লাস আগের থেকেই তোমাদের মাথার মধ্যে একটা বিষয় ঢুকানো হয়েছে, সেটা হচ্ছে যে যৌগ এবং মূলকের মধ্যে পার্থক্য কি। আমরা নিশ্চয়ই জানি যে যৌগ মানে তার হাত ফাঁকা থাকবে না, আর মূলক মানে কি বলতো? হাত ফাঁকা থাকবে। যৌগ মানে তার হাত ফাঁকা থাকবে না, কিন্তু মূলক মানে কি? হাত ফাঁকা থাকবে। এখন অ্যালকেন শ্রেণীর একটা যৌগ, তার কি হাত ফাঁকা থাকে নাকি থাকে না? নিশ্চয়ই, সে যেহেতু যৌগ তার হাত ফাঁকা থাকে না। তাহলে অ্যালকেন শ্রেণীর কোনো যৌগ যদি কারোর সাথে যুক্ত হতে চায়, কিভাবে যুক্ত হবে? বিক্রিয়া যদি করতে চায় কিভাবে বিক্রিয়া করবে? অ্যালকেনের তো কোনো হাত ফাঁকা নাই, নিশ্চয়ই কোনো যৌগেরই কখনো হাত ফাঁকা থাকে না, শুধু অ্যালকেন না। তাহলে রাসায়নিক বিক্রিয়া ঘটার পূর্ব শর্ত কি জানো? রাসায়নিক বিক্রিয়া ঘটার পূর্ব শর্ত হচ্ছে পুরাতন বন্ধন ভাঙা। অর্থাৎ অ্যালকেনে যে এক্সিস্টিং বন্ডগুলো আছে, কার্বন হাইড্রোজেন বা কার্বন কার্বন, আগে এই বন্ধন ভাঙতে হবে। যদি ভাঙে তবে নতুন বন্ধন তৈরি হবে। কেন? কারণ অ্যালকেনে কোনো কার্বনের হাত খালি নাই। শুধু অ্যালকেন না, কোনো যৌগেরই কখনো হাত খালি থাকে না। তাহলে কি করতে হয়? তাহলে সে যদি বিক্রিয়া করতে চায় তাহলে তাকে আগের যে বন্ধনগুলো তৈরি হয়ে আছে সে বন্ধনগুলো ভাঙতে হবে, তবেই সে বিক্রিয়া করতে পারবে। নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছো। তাহলে রাসায়নিক বিক্রিয়া ঘটার পূর্ব শর্ত কি বলো? কি পূর্ব শর্ত? পুরাতন বন্ধন ভাঙা। এখন পুরাতন বন্ধনটা যদি শক্তিশালী হয় তাহলে কি সেটা সহজে ভাঙা যাবে নাকি দুর্বল হলে সহজে ভাঙা যাবে? তাহলে এখন আমাকে সবাই বলো তো কমেন্টে যে অ্যালকেনে যে বন্ধন থাকে সবগুলা বন্ধন, কার্বন কার্বনই বলো আর কার্বন হাইড্রোজেনই বলো, সেখানে কি কোনো পাই বন্ধন থাকে নাকি অল আর সিগমা? তাহলে এখানে কোনো পাই বন্ধন থাকে না, সবগুলা বন্ধনই সিগমা বন্ধন। তাহলে অ্যালকেনের কার্বনের কোনো হাত যদি খালি করতে হয় বন্ধন ভাঙার মাধ্যমে, তাহলে তোমাকে অবশ্যই সিগমা বন্ধনই ভাঙতে হবে। এখানে একটি পাই বন্ধনও নেই যে একটি হাতক তুমি খালি করতে পারবা। এবং অ্যালকেনের সিগমা বন্ধন ভেঙে হাত খালি করার সহজ নাকি কঠিন? নিশ্চয়ই কঠিন, নিশ্চয়ই কঠিন। সহজে ভাঙবে না, কারণ এটা শক্তিশালী বন্ধন। আর এই জন্য অ্যালকেন সহজে কোনো পদার্থের সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অ্যালকেন সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। খুবই অল্প পরিমাণ বিক্রিয়া সে দেয়, কিছু বিক্রিয়া দেয়, বেশিরভাগ বিক্রিয়াই সে দেয় না, কারণ তার বন্ধন ভাঙাটা এত সহজ না। আর এই জন্য অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। দেখো আমি পড়ে শোনাচ্ছি। বলছে অ্যালকেনকে প্যারাফিন বলার কারণ কি? বলছে অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়ার প্রতি আসক্তি খুব কম, অর্থাৎ অ্যালকিন রাসায়নিকভাবে কম সক্রিয়, কারণ এতে শুধুমাত্র কার্বন কার্বন ও কার্বন হাইড্রোজেন শক্তিশালী সিগমা বন্ধন রয়েছে। ফলে এই বন্ধন সহজে ভাঙে না, এজন্য অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। স্বাভাবিক অবস্থায় এরা দেখো তো 4 ধরনের যৌগের সাথে বিক্রিয়া করে না। 4 ধরনের যৌগ কি কি?
অ্যাসিড, ক্ষার, ধাতু এবং কি বলো? অ্যাসিড, ক্ষার, ধাতু এবং কি? জারক। জারক। এই 4 ধরনের যৌগের সাথে তারা বিক্রিয়া করে না। তার মানে কি অ্যালকেন কারোর সাথে বিক্রিয়া করেই না, নাকি বিক্রিয়া করে কিন্তু অন্যান্য যৌগের অনুপাতে এর বিক্রিয়াগুলো অনেক কম হয়? কি মনে হয় তোমাদের? অন্যান্য যৌগের অনুপাতে এদের বিক্রিয়া কম হয়। দেখো বিষয়টা এরকম না যে সিগমা বন্ধনকে ভাঙা যায় না, বরং বিষয়টা এরকম, সিগমা বন্ধনকে ভাঙা কঠিন, তাই সহজে এই যৌগ বিক্রিয়া করে না, আর এজন্য এদের বিক্রিয়া দেওয়ার পরিমাণটা কম। কিন্তু বিষয়টা এমন না যে অ্যালকেন কোনো বিক্রিয়া করে না। ওকে, আচ্ছা দেখো বোর্ড পরীক্ষাতে এখান থেকে তো কোশ্চেন হয়েছে কতভাবে, একই প্রশ্ন ভিন্ন ভিন্ন ভাষায় এখানে আসছে। বিউটেন একটি প্যারাফিন ব্যাখ্যা করো, বা আরেকবার বলছে C4H10 কে একটি প্যারাফিন বলা হয়, ব্যাখ্যা করো। আবার বলছে C2H6 একটি প্যারাফিন, ব্যাখ্যা করো। একই কথা, সবগুলাই তো অ্যালকেন। যখন অ্যালকেন বলবে তখন অ্যালকেন বলবা তুমি, যখন বিউটেন বলবে তখন তুমি বিউটেন বলবা। হ্যাঁ, একই কথা বলবা যে এরা প্যারাফিন মানে আসক্তি কম, এদের মধ্যে যতগুলো বন্ধন আছে তুমি দরকার হলে গাঠনিক সংকেত দিয়ে বন্ধন দেখায় দিবা যে কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেন সবগুলো একক বন্ধন, এই বন্ধনগুলা সিগমা বন্ধন নামে পরিচিত, এরা অনেক শক্তিশালী, এরা সহজে ভাঙে না, তাই নতুন করে কোনো বিক্রিয়া অংশগ্রহণ করবে সেই সুযোগ এদের খুবই কম, তাই এদেরকে প্যারাফিন বলা হয়। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, কি কোশ্চেন আমার? অ্যালিসাইক্লিক যৌগ বেশি সক্রিয় নাকি অ্যালকেন? অ্যালিসাইক্লিক যৌগ বেশি সক্রিয় নাকি অ্যালকেন? আচ্ছা, এটা এক কথায় উত্তর দেওয়াটা কঠিন, তবে নিশ্চয়ই মুক্ত শিকল যৌগগুলো তুলনামূলক বেশি সক্রিয় হওয়া উচিত বলে আমি মনে করি, বাট এইভাবে চিন্তা করা কঠিন। হ্যাঁ, এটা দুইটা যৌগ, যে দুইটা নিয়ে কাজ করবা সে দুইটা যৌগকে কম্পেয়ার করতে হবে। ওকে, স্যার, বলো। অ্যালকেন কি স্বাভাবিক অবস্থায় একটা জারক, এইজন্যই কি জারকের সাথে বিক্রিয়া করে না স্বাভাবিক অবস্থায়? অ্যালকেন জারক তোমাকে কে বলছে? স্যার, জারকের সাথে তাহলে বিক্রিয়া করে না কেন? কারণ ওর সক্রিয়তা কম, তাই। না, অ্যালকিন বা অ্যালকাইনেও কি প্যারাফিন টাইপের যৌগ? না 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 না, অ্যালকিন অ্যালকাইনে যাই তখন বলবো। অ্যালকিন অ্যালকাইন প্যারাফিন টাইপের যৌগ হবে কেন? কারণ ওখানে তো পাই বন্ড আছে। ওরা স্যার, শুধু অ্যালকেনকে প্যারাফিন বলা হয়? জি ইয়েস, দেখো লিখেই তো আছে এখানে, অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। ওকে, তুমি তো বললা যে অ্যালকেনে কোনো পাই বন্ড নাই দেখে সহজে কাউকেই ভাঙা যায় না, কিন্তু অ্যালকিন অ্যালকাইনে পাই বন্ড আছে না, তাদেরকে তো সহজে ভাঙা যায়, তাহলে ওরা কেন প্যারাফিন বলবে? তোমার এই পরীক্ষার কোশ্চেনটাই হয়তো তোমার এই কোশ্চেনটাই পরীক্ষা আসতে পারে যে অ্যালকিন কেন সক্রিয়, অ্যালকেন কেন নয়। আমরা অ্যালকিন পড়াবো, তারপর এটা তোমাকে বোঝাবো। কারণ বলবো অ্যালকিনে কি বন্ড আছে বলো, পাই বন্ড আছে, তাই ও সহজে বিক্রিয়া করবে, কারণ সহজে তার পাই বন্ডটাকে ভাঙা যাবে, কিন্তু অ্যালকেনে তো কোনো পাই বন্ড নাই। ওকে, ক্লিয়ার কিনা বলো রিমঝিম? ইয়েস স্যার, ক্লিয়ার। আচ্ছা, কেউ কোনো প্রশ্ন করতে চাও কিনা? আর সবাই মনে হয় প্রশ্ন বুঝতে পেরেছো। যে বা প্রশ্ন করছে যে আপনি যে বললেন অ্যালকেন জারকের সাথে বিক্রিয়া করে না, তো আপনি তো আবার শিখিয়েছেন অক্সিজেন জারক, মিথেন তো দহন বিক্রিয়া করে। হ্যাঁ, যারা অ্যালকেন তারা জারকের সাথে, অন্যান্য জারকের সাথে বিক্রিয়া করে না, কিন্তু এটা একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা আমরা একটা বা দুইটা ক্লাস পরে দেখাবো। এখানে জারক হিসেবে যে পরীক্ষাটা করা হয় সেখানে জারক হিসেবে ব্যবহার করা হয় KMnO4, কিন্তু দহন নামক যত জারক আছে সব জারকের সাথে কিন্তু অ্যালকেন বিক্রিয়া করে, দহন বিক্রিয়া দেয়, দহন বিক্রিয়া দেয়। দহন বিক্রিয়াও যদি একটা জারণ বিক্রিয়া, দহন বিক্রিয়াটা দেয়। অন্যান্য যে জারক যেমন KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটাকে জারক বলা হয়। এই জারক দিয়ে একটা টেস্ট আছে, হ্যাঁ, আমরা হয়তোবা অ্যালকাইন পড়ানোর পর ওই টেস্ট পড়বো যে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন তিনটার মধ্যে আমরা জারক দিলে কি ধরনের পরিবর্তন ঘটে, এরকম একটা টেস্ট আছে আমাদের বইয়ে আছে, এবং এটা খুবই জনপ্রিয় একটা পড়া আমাদের SSC লেভেলের জন্য। আমরা তখন তোমাকে এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবো, এখন আপাতত অপেক্ষা করতে। বললাম যে অ্যালকেন দহন বিক্রিয়া দেয়, দহন বিক্রিয়া একটি জারণ বিক্রিয়া, কিন্তু অ্যালকেন দহন বিক্রিয়াটা দেয়, বাট অন্যান্য জারকের সাথে বিক্রিয়াগুলো দেয় না। ওকে, ক্লিয়ার কিনা কমেন্ট করে জানাও, ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করে জানাও। দেখো এবার প্রশ্ন, খুব ভালো করে কোশ্চেনটা দেখো। ইথেন পানিতে দ্রবীভূত হয় না, তোমাদের কাছে প্রশ্ন করি আর তোমরা প্রশ্ন নেও, উত্তর দাও। বলো, তোমরা বলো, ইথেনের মধ্যে কি কি বন্ড থাকে, কোন কোন পরমাণু থাকে ইথেনে, কে বলতে পারে? কার্বন আর হাইড্রোজেন। তো বলো, এই কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগটা কি আয়নিক যৌগ না সমযোজী যৌগ? চমৎকার। তো সমযোজী যৌগ তো সাধারণত অপোলার হয়, কিন্তু তারপরেও সমযোজী যৌগ কখন পোলার হয়? পোলারিটির একটা মান আছে, অর্থাৎ যখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যখন 0.5 এর বেশি হয়। তো তুমি যে বললা ইথেনের মধ্যে যত বন্ড আছে সব বন্ডগুলা কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত বন্ড, তাহলে তুমি বলো তো কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান তো 2.5, হাইড্রোজেন তো হচ্ছে 2.1, তাহলে কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত যে বন্ড সেটা কি পোলার হবে?
নাকি পোলার হবে না? হবে না। পোলার কিন্তু হবে না, পোলার কিন্তু হবে না। তাহলে ইথেন কি কোনো পোলার যৌগ নাকি অপোলার যৌগ? অপোলার যৌগ। এই তো বুঝতে পারছো, ইথেন হচ্ছে একটা অপোলার যৌগ, আর দ্যাটস ওয়াই ইথেন পানিতে দ্রবীভূত হয় না। এইটা নিশ্চয়ই সবাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, সহজ পড়াটা ছিল। তারপরও যদি কেউ ক্লিয়ার না হয় প্রশ্ন করতে পারো, ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমাকে জানাবা। ইথেন পানিতে দ্রবীভূত হয় না কেন, আর হয় কেন, এটা ক্লিয়ার কিনা। ওকে, আমরা এই মুহূর্তে বিক্রিয়া শুরু করছি। বিক্রিয়া যদিও আমরা অফলাইনে শুরু করতে পারলে ভালো হতো, তারপরও আমাদের কিছু করার নেই। আমরা আজকে এই প্রথম অ্যালকেনের একটা বিক্রিয়া আমরা পড়ব আজকে ক্লাসে। সবাই মনোযোগ দাও, আমি একটু স্লো পড়াবো বিক্রিয়াটা, একটা বিক্রিয়াই শুধু পড়াবো আজকে, অনেক কথাই বলবো আমরা, একটু মনোযোগ দাও। তারপরে যদি কেউ কম বুঝো অসুবিধা নেই, আগামী ক্লাসে এসে প্রশ্ন করবা, কোনো অসুবিধা নেই। খাতা হেডিং দাও অ্যালকেন প্রস্তুতি, এই দেখো লেখা আছে অ্যালকেন প্রস্তুতি, এটা তুমি খাতা হেডিং দিবা। ওকে, আচ্ছা, আমি যা প্রশ্ন করবো তার একটু উত্তর দেওয়ার চেষ্টা করবা। আমি লেখার টাইম দিব, তখন তোমরা লিখবা, অসুবিধা নেই। লাস্টে লেখার টাইম দিব, শুধু এখন মনোযোগ দাও হেডিংটা দিয়ে। এই দেখো এখানে বলতেছে আমরা অ্যালকেন অনেকভাবেই তৈরি করব। আমরা অ্যালকেন অনেকভাবেই হয়তো তৈরি করব ইনশাআল্লাহ, কিন্তু আমরা এই মুহূর্তে অ্যালকেন তৈরি করব জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে। জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে আমরা বলছি যে আমরা অনেকগুলো উপায়ে অ্যালকেন তৈরি করতে পারি, কিন্তু আমরা এখানে তৈরি করব কোন উপায়ে? জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে অ্যালকেন তৈরি করব। খুবই ভালো কথা। আমরা যে উপায়ে বিক্রিয়াটা তৈরি করব সে উপায়টার নাম ডিকার্বক্সিলেশন। এই ডিকার্বক্সিলেশন খেয়াল করো, অনেকেই মনে করেন যে ডিকার্বক্সিলেশন কোনো বিক্রিয়ার নাম। আমি তোমাদের বলতে চাই ডিকার্বক্সিলেশন কোনো বিক্রিয়ার নাম না, বরং ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার একটা পদ্ধতির নাম। যেমন তোমাদের বোঝায়, এখানে লিখে দেয়া আছে ডি একটি ল্যাটিন শব্দ যার অর্থ ক্ষুদ্র করা বা ভেঙে দেয়া। তোমাদের মনে আছে সপ্তম অধ্যায়ে আমরা তোমাদের একটি বিক্রিয়া পড়ালাম, নাম হচ্ছে হাইড্রেশন। হাইড্রেশনের বাংলা অর্থ কি তোমরা কেউ বলতে পারো আমাকে? পানি যোজন। পানি যোজন, অনেক চমৎকার। আচ্ছা, আমরা কথায় কথায় বলি না যে ডিহাইড্রেশন হচ্ছে, তাহলে হাইড্রেশন মানে যদি পানি যোজন হয়, তাহলে ডিহাইড্রেশন মানে কি? পানি বিয়োজন। পানি বিয়োজন, চমৎকার। যখন আমাদের কোনো কারণে শরীর থেকে পানি অপসারণ হয় অনেক র্যাপিডলি, তখন আমরা বলি যে এই মানুষের ডিহাইড্রেশন হয়েছে, বমি করার কারণে হয় বা ফুড পয়জনিং হলে হয়, তাই না? বলি না ডিহাইড্রেশন। তাহলে এখানে হাইড্রেশনের আগে আমি একটা শব্দ ব্যবহার করলাম ডি, ওই ডি কিন্তু এই ডি। তাহলে বলো তো ডিকার্বক্সিলেশন মানে কি মনে হয় তোমার? কার্বক্সিলিক যে মূলক রয়েছে, অর্থাৎ জৈব অ্যাসিড যে মূলক রয়েছে, সে মূলকটাকে সরিয়ে দেয়া, ভেঙে দেয়া, এটাই এই প্রসেসটার নামই হচ্ছে কি? ডিকার্বক্সিলেশন। অর্থাৎ এই দেখো, ডিকার্বক্সিলেশন অর্থ কার্বক্সিলিক মূলককে ক্ষুদ্র করা বা ভেঙে দেয়া বা আলাদা করে দেওয়া। বলো ডি অর্থ কি, বা ডি দিয়ে কি বোঝায়, আর ডিকার্বক্সিলেশন কি বিক্রিয়ার নাম নাকি কোনো প্রসেসের নাম? এটা কি ক্লিয়ার কিনা তোমরা? ওকে, আমি একজন করে উত্তর দিতে পারো। আমি তোমাদের কাছে এখন আবার এই ব্যাপারটা রিপিট করছি। আমরা এই মুহূর্তে পড়তে চাই অ্যালকেন প্রস্তুতি। অ্যালকেন অনেকগুলো ভাবে করা যায়। আমরা এই মুহূর্তে এমনভাবে অ্যালকেন তৈরি করব যেখানে বিক্রিয়ক হিসাবে থাকবে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, অর্থাৎ জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে আমরা অ্যালকেন তৈরি করব। যে প্রসেসে আমরা অ্যালকেনটা তৈরি করব তার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন, এই ডি একটা নেগেটিভ ওয়ার্ড, বিদেশি ভাষার একটা শব্দ, যে শব্দের মাধ্যমে আমরা বোঝাবো যে এখানে COOH যে মূলকটা থাকবে সে মূলকটাকে ভেঙে দেওয়া হবে, ভেঙে দিয়ে অ্যালকেন তৈরি করা হবে। এরকম বিক্রিয়া 9, 10 একটাই আছে, তাই সবাই ধরে নেয় যে এই বিক্রিয়াটার নাম ডিকার্বক্সিলেশন। হ্যাঁ, এটা তারা ভুল ধরে না, বাট আমি তোমাদের বোঝাইলাম তুমি ভবিষ্যতে উচ্চতর ক্লাসে ডিকার্বক্সিলেশন নামে আরো বিক্রিয়া পেতে পারো, কারণ এটি কোনো বিক্রিয়ার নাম নয়, বরং এটি একটি বিক্রিয়া ঘটার পদ্ধতির নাম। যে সব বিক্রিয়ায় COOH মূলক ভেঙে যায়, দিয়ে উৎপাদ তৈরি হয়, ওই সব বিক্রিয়াকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আমি যতটুকু ব্রিফ করেছি, এই ব্রিফিংটা সবার কাছে ক্লিয়ার কিনা কমেন্টে জানাতে হবে। আর যদি কেউ প্রশ্ন করতে চাই, মাইক্রোফোন অন করে প্রশ্ন করতে হবে। আচ্ছা, এখন কথা শুনি মনোযোগ দিয়ে। টিচাররা করে কি জানো? আমরা বিক্রিয়া তো এই জন্য একটু স্লো পড়ছি। টিচাররা করে কি জানো? জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে অ্যালকেন তৈরি হওয়ার কথা না, এই জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে অ্যালকেন না দিয়া তারা অনেক সময় জৈব অ্যাসিড থেকে অ্যালকেন তৈরি করতে বলে। তো আমাদের সবার আগে কাজ হচ্ছে জৈব অ্যাসিড থেকে তার লবণ বানানো। এখন তোমরা আমাকে বুদ্ধি দাও, তোমরা সবাই জানো, আমি জানি তোমরা সবাই জানো, জৈব অ্যাসিড থেকে আমরা যে লবণ তৈরি করব, যে বিক্রিয়া লবণ তৈরি হয়, ওই বিক্রিয়ার নাম কি? কে বলতে পারে?
গুড, দেখছো বাচ্চারা অনেক মেধাবী আছে। তাহলে বলো তো, আমি যদি জৈব অ্যাসিডের লবণ তৈরি করতে চাই তাহলে আমার তো অ্যাসিড হিসাবে কাকে নিতে হবে? জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড, নিশ্চয়ই জৈব অ্যাসিড নিতে হবে। আর তার সাথে বিক্রিয়া করাতে হবে কার? সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, তার সাথে বিক্রিয়া করাতে হবে ক্ষারের। কিন্তু যেহেতু আমরা এখানে সোডিয়াম লবণ চাই, তার মানে আমাদের ক্ষারটা হইতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। যেহেতু আমাদের এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে জৈব অ্যাসিডের লবণ না, বলছে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ লাগবে। তাই আমরা জানি যে আমরা লবণ পাই হচ্ছে প্রশমন বিক্রিয়ায়। আর যেহেতু জৈব অ্যাসিডের লবণ, তাহলে অ্যাসিডটা হইতে হবে জৈব অ্যাসিড। আর যেহেতু সোডিয়াম লবণ, তাহলে আমাদের ক্ষারটা হইতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। ওকে, আচ্ছা ওকে, দেখো এবার অ্যাটেনশন দাও, মনোযোগ দাও। এই দেখো, এখন হচ্ছে যে আমরা সবার আগে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি করব। জৈব অ্যাসিডের অ্যালকেন থাক, এখন জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি করব। সোডিয়াম লবণ, তোমরা আমাকে বুদ্ধি দাও, সবাই কমেন্টে আমাকে জানাবা আমি যে জৈব অ্যাসিড লিখছি তার নাম কি, কমেন্টে জানাবা, ঠিক আছে? এবার যেহেতু আমাদের সোডিয়াম লাগবে, তাই আমি চাইলে ইচ্ছা মতো ক্ষার নিতে পারবো না, সোডিয়াম লবণ লাগবে, আমাকে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে হচ্ছে। ওকে, এই যে অ্যাসিটিক অ্যাসিড কমেন্ট করছে, ইথানোয়িক অ্যাসিড কমেন্ট করছে, অনেক ধন্যবাদ। তাহলে এই যে আমার কাছে অ্যাসিড আছে, এই যে আমার কাছে ক্ষার আছে, উৎপন্ন হবে কি? লবণ পানি। আমরা সবাই জানি যে অ্যাসিড থেকে ত্যাগ করা হয় হাইড্রোজেন, আর ক্ষার থেকে ত্যাগ করা হয় হাইড্রোক্সাইড। তাহলে সবার আগে আমরা তৈরি করে ফেলবো পানি। এবার কি হবে? এই হাইড্রোজেন আর OH বাদে বাকি যেটুক থাকবে সেটুকুই লবণ তৈরি করবে। তাহলে এখান থেকে হাইড্রোজেন চলে গেলে বাকি থাকে CH3COO আর এখান থেকে Na। নিশ্চয়ই তোমরা জানো ইথানোয়িক থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যে মূলক তৈরি হয় তার নাম কি? কে বলতে পারে? ইথানয়েড। তার মানে এই যৌগের নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। বলো, এইটা সবাই বুঝতে পেরেছো নাকি আমি আবার বলবো? এই জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, এইটা সবাই বুঝতে পেরেছো নাকি আমি আবার বলবো? দ্রুত বলো। হ্যাঁ, তাও বলা যায়, কোনো অসুবিধা নাই। একটা মানুষের দুইটা নাম হইতে পারে না? বুঝছো কিনা সবাই? একটু বলো, তাড়াতাড়ি বলো, অ্যাক্টিভ হও। বুঝেছো, অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমাকে তোমরা একটা বুদ্ধি দিতে পারো, আমরা যদি এখন সোডিয়াম প্রোপানয়েড তৈরি করতে চাই তাহলে কোন জৈব অ্যাসিড নিতে হবে? প্রোপানোয়িক অ্যাসিড। এই তো গুড, দেখছো পোলাপাইন কিন্তু বুঝতে পারতেছে। খেয়াল করো, এখানে আমরা যদি প্রোপানোয়িক অ্যাসিড নেই, তার সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে যে যৌগটা উৎপন্ন হবে, মাইক্রোফোন সবাই ভালোভাবে হ্যান্ডেল করো, কথা বলা শেষ হলে মাইক্রোফোন বন্ধ করে দাও, এই যৌগটা তৈরি হবে। এবং আমাদের এখানে যেমন নাম লিখেছি, এই দেখো এখানে যেমন আমি নাম লিখেছি, এখানেও নাম লিখতে হবে। হ্যাঁ, অর্থাৎ প্রধান বিক্রিয়ক এবং প্রধান উৎপাদের নিচে নাম লিখতে হবে। তাহলে এটার নিচে নাম কি লিখবো বলো তো? প্রোপানোয়িক অ্যাসিড লিখবো। আর এর নিচে কি লিখবো কে বলতে পারে? সোডিয়াম প্রোপানয়েড। মূল বিক্রিয়ক আর মূল উৎপাদের নিচে সবসময় নাম লিখতে হবে। নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা। তাহলে এবার যদি আমরা আরো বড় কার্বন সংখ্যা বিশিষ্ট কোনো যৌগ নেই, তাহলে কি হবে? দেখো তাহলে কি হবে, এই যে এইটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, না দুঃখিত, বিউটানোয়িক অ্যাসিড। আর তার সাথে আমরা এই দেখো আমরা এরকম কিছু একটা নিলাম, NOH। তাহলে কি হবে? CH3 দেন CH2 দেন CH2 দেন COO Na যোগ H2O। কে বলতে পারে যে লবণ তৈরি করেছি তার নাম কি? সোডিয়াম বিউটানয়েড। অনেক ভালো উত্তর পেয়েছি, তোমরা মনে হচ্ছে ভালো বুঝতে পারছো। আল্লাহ তাআলা ভালো জানেন যে আসলে কি হচ্ছে। হ্যাঁ, আমি বিক্রিয়া পড়াচ্ছি তো, দেখো। হ্যাঁ, কি বলো, কি কোশ্চেন? এটা কি বিউটানয়েড সোডিয়াম বলা যায়, মানে নাম আগে পিছে করা যায়? না, এটা কেমন জানি উল্টা হয়ে যায় না? তোমার নাম কি বলো? নাজিয়া হাসান নাকি? তার আগে কি? জুনাইনা। হ্যাঁ, জুনাইনা নাজিয়া হাসান। যদিও তুমি বিমানের টিকিট কাটলে তোমার নাম কি হবে জানো? নাজিয়া হাসান জুনাইনা, নাকি হাসান নাজিয়া জুনাইনা, কোনটা হবে? পিছে থেকে হবে না? হ্যাঁ, পিছে থেকে আগে চলে আসবে, তাই না? এরকম হয় না? তো কেমন জানি লাগে না এটা? এরকম হয় না আসলে, এখানে সোডিয়াম বিউটানয়েডই বলতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবার বুদ্ধি খাটাও তো, দেখা যাক আমাদের মেয়েদের বুদ্ধি কতটুকু আছে।
এই সব জৈব অ্যাসিডকে আমরা একটা ভাবে লিখতে চাই, মানে সব জৈব অ্যাসিডকে প্রকাশ করার জন্য। এটা দিয়ে কি বুঝাইলাম বুঝতে পারছো? এই দেখো যারা বুঝো নাই, অ্যালকাইলের সাথে হ্যাঁ এই আচ্ছা গুড, অর্থমূলক না? হ্যাঁ হ্যাঁ আর অ্যালকাইল মূলক। দেখো হ্যাঁ দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা, আমার মনে হচ্ছে বুঝে গেছো। এই দেখো ভালো ভালো মনে হচ্ছে এই মূলকটা তো অ্যালকাইল মূলক, রাইট? এটাও তো অ্যালকাইল মূলক, এটাও তো অ্যালকাইল মূলক, খালি বড় আর ছোট নাকি? তা আমি যদি আরো বড় কার্বন নেই তাহলে এখানে প্রোপাইল ছিল, এখন হবে কি বিউটাইল। এই জন্য আমরা সব জৈব অ্যাসিডকে অ্যালকাইল দিয়ে প্রকাশ মানে RCOOH দিয়ে প্রকাশ করতে চাই এবং তাকে একটা কমন নামে ডাকতে চাই, তার নাম হচ্ছে অ্যালকানোয়িক অ্যাসিড। তোমাদের কোনো আপত্তি না থাকলে, কোনো আপত্তি থাকলে বলো এটাকে কি অ্যালকানোয়িক অ্যাসিড বলে ডাকা যায় কিনা আর এইভাবে লেখা যায় কিনা? দ্রুত বলো, কমেন্ট সবাই কমেন্ট করো। এইবার দেখো এই দেখতে পাচ্ছ জৈব অ্যাসিড, এর সাথে আমরা যুক্ত করব এবার সোডা লাইম জিনিসটা কি? এই যে NaOH আর CaO এর মিশ্রণ। NaOH কি? NaOH হচ্ছে কস্টিক সোডা, আর এইটা কি? চুনের ইংরেজি নাম হচ্ছে লাইম। শুধু NaOH বা শুধু ক্যালসিয়াম অক্সাইড একে কিন্তু সোডা লাইম বলা হয় না। কস্টিক সোডা থেকে সোডা আর লাইম থেকে লাইম, এই দুইটা মিক্সড করে সোডা লাইম বলা হয়। অর্থাৎ সোডা যুক্ত লাইম, কস্টিক সোডা যুক্ত লাইম, একে সোডা লাইম বলা হয়, আলাদা করে বলা যাবে না। আচ্ছা দেখা যাক কে বলতে পারে অ্যালকাইল মূলক কাকে বলে, কে বলতে পারো? স্যার অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন সরে গেলে যে মূলকটা পাওয়া যায় ওটাই তো অ্যালকেন। ইয়েস, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ হলে যে মূলক তৈরি হয়। এবার তোমাদের বুদ্ধি দেখতে চাই আমরা। অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন চলে গেলে যে মূলক তৈরি হয় তার নাম যদি অ্যালকাইল হয়, তাহলে অ্যালকাইলের সাথে কি যোগ করলে অ্যালকেন পাওয়া যায়? হাইড্রোজেন। এই দেখো খেয়াল করো। তাহলে আমরা এখন এখানে আর এর সাথে যদি শুধুমাত্র H দিয়ে দিই, এই অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে যুক্ত হয়েছিল, ওই অ্যালকাইলের সাথে জাস্ট যদি আমরা একটা H যুক্ত করে দেই, তাহলে আমরা কি দাবি করতে পারি না যে এটা অ্যালকেন? ইয়েস স্যার। নিশ্চয়ই পারি। আর চোখ বন্ধ করে আমরা এবার লিখে দিব Na2CO3। সবসময় এটা হবে। কিভাবে হবে একটু পরে বোঝাচ্ছি, বুঝলেও হবে না বুঝলেও হবে, কিন্তু এটা হবে। শেষ। এবার মজার ব্যাপার দেখো, এই বিক্রিয়াটার নাম ডিকার্বক্সিলেশন কেন হয়েছিল? দেখো ঠিকই, কিন্তু অ্যালকেন তৈরি হওয়ার সময় COOH কে রাখা হয়েছে নাকি তাড়ায় দেওয়া হয়েছে বলো? তাড়িয়ে দেওয়া হয়েছে। এই দেখো COOH কে ভেঙে কার্বনেট বানানো হয়েছে। কি বানানো হয়েছে? কার্বনেট। তাহলে একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা দুঃখিত, আমি একটা জিনিস কারেকশন করতে হবে। এখানে আমরা COOH লিখেছি না, আমাদের তো আসলে জৈব অ্যাসিড থেকে না, জৈব অ্যাসিড ও লবণ থেকে তৈরি করতে হবে। তাহলে এই যে জৈব অ্যাসিড ও লবণকে এভাবে লেখা হয়, এইভাবে লেখা হয় জৈব অ্যাসিডকে, আর এখানে লেখা হয় জৈব অ্যাসিড ও লবণকে। এটা ক্লিয়ার কিনা বলো তো? এটা ক্লিয়ার কিনা? স্যার আমার একটু বুঝিয়ে দিন। হ্যাঁ মানে দেখো, এটা জৈব অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেলেই তো তখন কি হয়? সোডিয়াম যুক্ত হলে, যে দেখো এখানে কি হয়েছে বলো তো? জৈব অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হয়েছে, এখান থেকে হাইড্রোজেন চলে গিয়ে সোডিয়াম যুক্ত হয়ে লবণ তৈরি হয়েছে না? তাহলে আমরা যে এই বিক্রিয়াটা করব সেটা কি জৈব অ্যাসিড থেকে অ্যালকেন তৈরি করব নাকি জৈব অ্যাসিডকে আগে লবণ বানায় নিয়ে অ্যালকেন করব, কোনটা? জৈব অ্যাসিডকে আগে লবণ বানাবো, তারপর লবণ বানাবো অ্যালকেন করব। আচ্ছা তাহলে এটা যে জৈব অ্যাসিড ও লবণ, এটা তো ক্লিয়ার সবাই নাকি? ইয়েস স্যার। ওকে ঠিক আছে। দেখো এবার দেখো, আমরা এই COOH মূলককে কি রেখেছি না ভেঙে দিয়েছি বলো, কোনটা? ভেঙে দিয়েছি। চমৎকার। তাহলে দেখো কি হয়েছে, এবার বিক্রিয়া দেখো, খুব ভালো করে বিক্রিয়াটা দেখো, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো জাস্ট আর এর সাথে এখান থেকে H যুক্ত করে দেওয়া হচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে H যুক্ত করে দেওয়া হচ্ছে, তাহলে অ্যালকেন হয়ে গেছে। অর্থাৎ আমি যদি আবার লিখি যে আর, এই যে আর COONA যোগ NaOH, এই তীরের ওপর লিখবো আমরা ক্যালসিয়াম অক্সাইড লিখবো। এবার কি হবে একটু খেয়াল করে দেখো, জাস্ট এই আর থেকে অ্যালকাইলের সাথে যদি আমরা H যোগ করি তাহলেই সেটা অ্যালকেন হয়ে যায়। তাই আমরা এখান থেকে নিব আর সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে নিব H। সবাই বেশিরভাগ স্টুডেন্ট বলার চেষ্টা করবে ক্যালসিয়াম অক্সাইড একটি প্রভাবক, সবাই বলার চেষ্টা করবে ক্যালসিয়াম অক্সাইড এখানে প্রভাবক, কারণ আমরা অনেকেই হয়তো বা মনে করি তীরের ওপর যেটা থাকে সেটা প্রভাবক, কিন্তু আসলে ক্যালসিয়াম অক্সাইড প্রভাবক না, এটা আসলে নিরোধক। নিরোধক কি?
নিরোধক কি প্রশ্ন হইতে পারে? ইংরেজি নাম হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট। অর্থাৎ যদি কোনো পদার্থ অন্য পদার্থ থেকে পানি শোষণ করে নেয়, যদি কোনো পদার্থ অন্য পদার্থ থেকে পানি শোষণ করে নেয়, তখন তাকে আমরা নিরোধক বলি। এটাকে কেন নিরোধক বলা হয় এর ব্যাখ্যা আমরা পরবর্তী ক্লাসে দিব। আপাতত আমরা মনে রাখবো যে ক্যালসিয়াম অক্সাইড প্রভাবক না, অনলি নিরোধক। এখান থেকে আর এখান থেকে নিব শুধু এইচ, তাহলে এটা হয়ে যাবে আর বন্ড এইচ, আর অল টাইম বাই প্রোডাক্ট হবে Na2CO3। কিভাবে Na2CO3 হয় দেখো তো, এখানকার Na আর এখানকার Na, দুইটা Na মিলে Na2 হলো, এখানকার একটা কার্বন ওইখানে একটা কার্বন হলো, এইখানে দেখো দুইটা O আর এইখানকার একটা O মিলে হয়েছে O3। আমাকে জানাও সবাই যে এই ফর্মুলাটা, বিক্রিয়ার এই রুলসটা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, একটা কার্বন কমে যাবে বলতেছো, আমরা বোঝাচ্ছি এখন। দেখো এবার মনে রাখতে হবে, এখানে জৈব অ্যাসিডের লবণে যে কয়টা কার্বন থাকবে, উৎপন্ন অ্যালকেনে একটা কার্বন কমে যাবে, কারণ ওই দেখো ACOO মূলকটার কার্বনটা কার্বনেটে পরিণত হয়ে গেছে। তাহলে আমরা যদি লবণ নেই 2 কার্বন, বলো তো অ্যালকেন পাবো কত কার্বনের? কে বলতে পারে? লবণ 2 কার্বন নেই, অ্যালকেন হ্যাঁ 1 কার্বন, 1 কার্বন। হ্যাঁ, তাহলে দেখো বিক্রিয়া খুবই সহজ, দ্রুত। আমি লেখার সঙ্গে সঙ্গে মাইক্রোফোন অথবা কমেন্টে বলবা এই লবণটার নাম কি? সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েড। আর এর সাথে যোগ করছি আমরা একটি ক্ষার, আর তীরের উপর সবাই বলে প্রভাবক, আমরা বলবো নিরোধক। কেন নিরোধক সেটা নিয়ে কথা হবে আগামী ক্লাসে। খেয়াল করো, এখানের অ্যালকাইল মূলক হচ্ছে এইটা যেখানে লেখা আছে CH3, আর এইখান থেকে যুক্ত হবে শুধুমাত্র একটি হাইড্রোজেন। তাহলে কে বলবে CH3 সাথে একটা হাইড্রোজেন যোগ করলে কি উৎপন্ন হয়? মিথেন। মিথেন। এই দেখো আমরা অ্যালকেন পেয়ে গেছি, এবং অল টাইম বাই প্রোডাক্ট হবে Na2CO3। অল টাইম বাই প্রোডাক্ট হবে Na2CO3। এই যে এটার নিচে নাম লিখতে হবে, এটার নিচে এটার নাম লিখতে হবে সোডিয়াম ইথানয়েট, সোডিয়াম ইথানয়েট, আর এটার নাম হচ্ছে মিথেন। মিথেন। তাহলে এখানে আমি যে কার্বন ব্যবহার করেছি, উৎপন্ন অ্যালকেনে একটা কার্বন কম পেয়েছি, আর উৎপন্ন অ্যালকেনে একটা কার্বন কম পাবো বলেই এই বিক্রিয়ার নাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে কে বুদ্ধি দিতে পারে আমাকে, ইথেন তৈরি করতে হলে কি করতে হবে আমার? ওকে, সোডিয়াম প্রোপানয়েড থেকে নিতে হবে। আচ্ছা, আমরা দুইটা বিক্রিয়া পড়াচ্ছি, তোমরা ইথেন তৈরির মতো করে প্রোপেন, বিউটেন, পেন্টেন তৈরি করবা বাসায়, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এবং প্রথম যেহেতু বিক্রিয়া পড়ালাম, অনেকে এটা প্রথমবারে বুঝতে পারে না, কোনো অসুবিধা নাই, আগামী ক্লাসে এটা নিয়ে অনেক কথা হবে, কোনো প্রবলেম নেই। জাস্ট বিক্রিয়াগুলো বোঝার চেষ্টা করবা, না পারলে আমি পুরোটা আবার বুঝাই দেবো, কোনো অসুবিধা নাই। আর তোমরা একইভাবে আমি ইথেন তৈরি করে দিলাম, প্রোপেন, বিউটেন তৈরি করবা নিজেরা। তাহলে দেখো এই CH3 CH2 এর সাথে জাস্ট এইখান থেকে একটা এইচ যুক্ত হবে, তাহলে কি হবে দেখো তো, CH3 বন্ড CH3 প্লাস হচ্ছে Na2CO3, তাহলে এটার নাম ইথেন। বলো এই ইথেন তৈরি করাটা ক্লিয়ার কিনা? আর এটার নাম হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড। ক্লিয়ার কিনা? সবাই জানো? সবাই বিক্রিয়া নিশ্চয়ই প্রথম দিন অনেকের ভালো লাগে নাই, কঠিন লাগতে পারে, কোনো অসুবিধা নেই, এটা প্রথম দিন অনেকেরই লাগে। আগামী ক্লাসে এসে জিজ্ঞেস করবে, দেখবে একদম ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ। তো ভালো থাকি সবাই, সবার প্রতি অনেক শুভকামনা জানাচ্ছি। আমরা আজকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী অফলাইন ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।